ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতদিন যাকে রেড লাইন বলে হুঙ্কার দিচ্ছিলেন, আজ আমেরিকার এক চিঠিতেই সেই লাল দাগ মুছে গেল। খোদ ট্রাম্প প্রশাসন এবার তুরস্ককে আমন্ত্রণ জানালো গাজায় তাদের সেনাবাহিনী পাঠানোর জন্য। আর এই সুবর্ণ সুযোগটির জন্যই তো বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 2000 এলিট কমান্ডো, ভারী অস্ত্র, ইঞ্জিনিয়ারিং ইউনিট আর অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম নিয়ে তুরস্কের বিশাল বহর এখন গাজায় ঢোকার অপেক্ষায়। গাজার মাটিতে বসে তুরস্ক এখন সরাসরি নজর রাখবে ইসরায়েলের শোবার ঘরে। পরমাণু ঘাঁটি থেকে শুরু করে F-35 এর হ্যাঙ্গার, সব কিছুই এখন থাকবে তুরস্কের রাডারে। ইসরায়েল এতদিন ভেবেছিল তারা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে নিরাপদ থাকবে, কিন্তু তারা জানত না তাদের সেই ধ্বংসস্তূপের উপর ঘাঁটি গাড়তে আসছে অটোমানরা। নেতানিয়াহুর ভেটো, তার হুঙ্কার, সবই আজ আমেরিকার চিঠির কাছে অসার। ইসরায়েলের অস্তিত্ব আজ সত্যিই হুমকির মুখে। কিন্তু প্রশ্ন হলো, কেন আমেরিকার মতো কট্টর ইসরায়েলপন্থী দেশ হঠাৎ করে নেতানিয়াহুর বুকে ছুরি মেরে তুরস্ককে গাজায় ডেকে আনল? এর পেছনে কি ট্রাম্পের কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে, নাকি তুরস্কের চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে ওয়াশিংটন? কিভাবে তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT গাজার মাটিতে বসে ইসরায়েলের সবচেয়ে গোপন পরমাণু ঘাঁটি সডট মিকার উপর 24 ঘণ্টা নজরদারি চালাবে? কেন এটিকে বলা হচ্ছে ইসরায়েলের নিউক্লিয়ার সিক্রেটস বা পারমাণবিক রহস্য ফাঁসের চূড়ান্ত আয়োজন? নেতানিয়াহু কেন গাজায় তুর্কি সেনাদের উপস্থিতিকে রেড লাইন ঘোষণা করেছিলেন? কি এমন ভয় তিনি পাচ্ছেন যা তাকে রাতের ঘুমেও তাড়িয়ে বেড়াচ্ছে? তুরস্ক কি সত্যি শান্তিরক্ষী হিসেবে ঢুকছে, নাকি হামাসের সাথে হাত মিলিয়ে ইসরায়েলের ভেতর থেকে সর্বাত্মক হামলার ছক করছে? কি কারণে তুরস্কের এই 2000 সেনার ব্রিগেডকে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলা হচ্ছে? অতীতে তুরস্ক যেভাবে ইসরায়েলের ভেতরে ঢুকে গোপন অপারেশন চালিয়েছিল, এবার কি গাজা থেকে সেই অপারেশন আরও ভয়াবহ রূপ নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইসরায়েলের বুকে তুরস্কের এই মাস্টার স্ট্রোক সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের আসল সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় ওয়াশিংটন ডিসিতে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তর সম্প্রতি তুরস্ক সহ বিশ্বের 29টি দেশকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা ISF পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। এ চিঠিতে বলা হয়েছে, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণ প্রয়োজন। যদিও 19টি দেশ আগ্রহ দেখিয়েছে, কিন্তু তাদের বেশিরভাগই ইতালি বা ইন্দোনেশিয়ার মতো দেশ, যারা শুধু ডাক্তার বা লজিস্টিক সাপোর্ট দিতে চায়। তারা যুদ্ধের ঝুঁকি নিতে নারাজ। কিন্তু তুরস্কের বিষয়টা আলাদা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং প্রেসিডেন্ট এরদোয়ান বারবার বলেছেন, তুরস্ক শুধু ত্রাণ দিতে নয়, তারা সেনা পাঠাতে প্রস্তুত। আর আমেরিকা ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। তারা জানে গাজায় শৃঙ্খলা ফেরাতে হলে তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশের সেনাবাহিনীর বিকল্প নেই। এ চিঠি ইসরায়েলের জন্য এক বিনা মেঘে বজ্রপাত। কারণ ইসরায়েল ভেবেছিল তাদের বন্ধু ট্রাম্প কখনোই তুরস্ককে গাজায় ঢুকতে দেবেন না। কিন্তু রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু নেই। আমেরিকা তাদের স্বার্থে আজ ইসরায়েলকে বলি দিতেও প্রস্তুত। রিপোর্ট অনুযায়ী আঙ্কারা ইতিমধ্যেই একটি ব্রিগেড সাইজ বা ব্রিগেড আকারের বাহিনী প্রস্তুত করেছে। এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 2000। এটি কোনো সাধারণ শান্তিরক্ষী বাহিনী নয়। এতে থাকছে তুরস্কের এলিট কমব্যাট ট্রুপস বা যুদ্ধ সক্ষম সেনা, যারা যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে প্রস্তুত। থাকছে ইঞ্জিনিয়ারিং ইউনিট, যারা গাজার ধ্বংসস্তূপ সরিয়ে বাংকার তৈরি করবে। থাকছে লজিস্টিক সাপোর্ট এবং বিস্ফোরক নিয়ন্ত্রণকারী দল। তুরস্ক তার প্রয়োজনীয় সব ধরনের সামরিক ইউনিট গাজায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এর মানে হলো তুরস্ক সেখানে শুধু কয়েকদিনের জন্য যাচ্ছে না, তারা সেখানে দীর্ঘমেয়াদী ঘাঁটি গাড়তে যাচ্ছে। গাজার পুনর্গঠনের নামে তুরস্ক সেখানে এমন এক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে যা ভবিষ্যতে ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য ঢাল হিসেবে কাজ করবে। তুরস্কের এই প্রস্তুতি দেখে ইসরায়েলের গোয়েন্দারা আতঙ্কিত। তারা বুঝতে পারছে, একবার তুর্কি সেনা গাজায় ঢুকলে তাদের আর বের করা যাবে না। গাজা হয়ে উঠবে তুরস্কের এক নতুন প্রদেশ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতদিন গাজায় তুর্কি সেনা মোতায়েনকে তার জীবনের সবচেয়ে বড় রেড লাইন হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি বারবার ভেটো দিয়েছেন, আমেরিকা এবং ইউরোপীয় মিত্রদের কাছে অভিযোগ করেছেন। তার যুক্তি ছিল পরিষ্কার, তুরস্ক হামাসের ঘনিষ্ঠ মিত্র। এরদোয়ান হামাসকে সন্ত্রাসী মনে করেন না, বরং তাদের মুজাহিদ মনে করেন। তুরস্কে হামাসের শীর্ষ নেতাদের আশ্রয় দেওয়া হয়েছে। তুরস্কের মতাদর্শ মুসলিম ব্রাদারহুডের সাথে মিলে যায়। নেতানিয়াহু জানেন, যদি তুর্কি সেনা গাজায় ঢোকে তবে তারা হামাসকে নিরস্ত্র করবে না, বরং তারা হামাসকে সুরক্ষা দেবে। তারা হামাসকে পুনর্গঠিত হতে সাহায্য করবে। কিন্তু নেতানিয়াহুর সেই ভেটো আজ অকার্যকর। আমেরিকার আমন্ত্রণে তুরস্ক এখন বৈধভাবেই গাজায় ঢুকছে।
নেতানিয়াহু এখন দেখছেন তার নিজের হাতে গড়া ফাঁদে তিনি নিজেই আটকা পড়েছেন। তিনি গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, কিন্তু এখন গাজাই হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। তবে তুরস্কের আসল উদ্দেশ্য শুধু হামাসকে রক্ষা করা নয়, তাদের আসল টার্গেট হল ইসরায়েলের গভীরে নজরদারি চালানো। গাজার অবস্থানটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল সামরিক ঘাঁটিগুলো একদম হাতের নাগালের মধ্যে। প্রথমত, হাতে জারিম বিমান ঘাঁটি। এটি গাজা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এখানে থাকে ইসরায়েলের F-15 এবং F-16 যুদ্ধবিমানগুলো। তুরস্ক গাজায় বসে সহজে এই বিমানগুলো উড্ডয়ন এবং অবতরণ ট্র্যাক করতে পারবে। দ্বিতীয়ত, নেভাটিম এয়ারবেস। এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি, যেখানে তাদের F-35 স্টেলথ ফাইটারগুলো রাখা হয়। তুরস্কের আধুনিক রাডার এবং সিগন্যাল ইন্টেলিজেন্স গাজা থেকে এই ঘাঁটির উপর 24 ঘন্টা নজর রাখতে পারবে। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর, সডট মিকা। রিপোর্ট অনুযায়ী এখানে ইসরায়েলের গোপন জেরিকা ব্যালিস্টিক মিসাইল এবং কথিত পারমাণবিক অস্ত্র রাখা হয়। তুরস্ক যদি গাজা থেকে এই ঘাঁটির উপর গোয়েন্দা মিশন চালায়, তবে ইসরায়েলের পরমাণু বোমার গোপনীয়তা বলে আর কিছু থাকবে না। এতদিন তুরস্ক ভূমধ্যসাগর থেকে বা সাইপ্রাস থেকে নজরদারি চালাত, যা ছিল ক্ষণস্থায়ী। ইসরায়েল টের পেলেই জ্যামিং করত, কিন্তু এখন গাজায় বসে তুরস্ক আরামে বিনা বাধায় এই কাজ করতে পারবে। এটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য এক চূড়ান্ত বিপর্যয়। ইসরায়েলের ভয়ের আরেকটি বড় কারণ হল তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT এর অতীত রেকর্ড। গত কয়েক বছরে MIT ইসরায়েলের ভেতরে ঢুকে একাধিক সফল অপারেশন চালিয়েছে। তারা মোসাদের নেটওয়ার্ক হ্যাক করেছে, ইসরায়েলের ভেতরে থাকা ইরানি এজেন্টদের তথ্য পাচার করেছে এবং ফিলিস্তিনিদের কাছে গোপন তথ্য পৌঁছে দিয়েছে। কিন্তু সেসব ছিল হিট অ্যান্ড রান অপারেশন। এবার গাজায় ঘাঁটি গাড়লে MIT সেখানে তাদের নিজস্ব লিসনিং পোস্ট বা আড়ি পাতার কেন্দ্র স্থাপন করবে। তারা ইসরায়েলের সামরিক যোগাযোগ, রেডিও ফ্রিকোয়েন্সি এবং এমনকি মোবাইল নেটওয়ার্ক হ্যাক করতে পারবে। ইসরায়েল বুঝতে পারছে তাদের ঘরের ভেতরে শত্রু ঢুকে পড়েছে। এতদিন তারা হামাসকে ভয় পেত, কিন্তু হামাসের কাছে প্রযুক্তি ছিল না। কিন্তু তুরস্কের কাছে আছে ন্যাটোর সমমানের শক্তি। এই প্রযুক্তি যদি গাজায় আসে, তবে ইসরায়েলের আয়রন ডোম বা সাইবার নিরাপত্তা কোনো কিছুই আর নিরাপদ থাকবে না। সবচেয়ে বড় কৌতুক হল, এই পুরো আয়োজনের পেছনের কারিগর হলেন ডোনাল্ড ট্রাম্প, যাকে ইসরায়েল তাদের সবচেয়ে বড় বন্ধু মনে করত। ট্রাম্প প্রশাসন কেন এমন করল? বিশ্লেষকরা বলছেন, আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে তাদের দায় কমাতে চায়। তারা চায় না গাজার নিরাপত্তার দায়িত্ব তাদের কাঁধে আসুক, তাই তারা তুরস্ককে ব্যবহার করছে। কিন্তু এর ফলে ইসরায়েলকে বলির পাঠা বানানো হলো। নেতানিয়াহু এখন বুঝতে পারছেন আমেরিকার বন্ধুত্ব আসলে স্বার্থের উপর ভিত্তি করে টিকে থাকে। ট্রাম্প হয়তো মুখে ইসরায়েলের কথা বলেন, কিন্তু কাজে তিনি তুরস্কের হাতেই গাজার চাবি তুলে দিলেন। এই ঘটনা প্রমাণ করে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো আপন নয়। আমেরিকা আজ ইসরায়েলকে যে শিক্ষা দিল, তা তেল আবিব বহুদিন মনে রাখবে। প্রিয় দর্শক, গাজা এখন আর ইসরায়েলের নিয়ন্ত্রণে নয়, তা এখন হতে চলেছে অটোমানদের নতুন দুর্গ। আমেরিকা নিজেই বাক্যে ডেকে এনেছে ইসরায়েলের উঠোনে। গাজার মাটি থেকে তুরস্ক এখন ইসরায়েলের প্রতিটি শ্বাস প্রশ্বাসের খবর রাখবে। নেতানিয়াহু বুঝতে পারছেন তার নিরাপত্তা বলয় ভেঙে গেছে। তার তথাকথিত রেড লাইন আজ তার নিজের রক্তেই মুছে গেছে। এরদোয়ান প্রমাণ করেছেন ধৈর্য এবং কূটনীতির মাধ্যমেও যুদ্ধ জেতা যায়। একটি গুলি না ছুড়েও তিনি ইসরায়েলের বুকে তার সেনাবাহিনী ঢুকিয়ে দিলেন। এটি মুসলিম বিশ্বের জন্য এক বড় বিজয়। আপনারা কি মনে করেন, তুরস্কের এই উপস্থিতি কি গাজায় শান্তি ফেরাবে, নাকি ইসরায়েলের পতন ত্বরান্বিত করবে? আমেরিকা কি সঠিক কাজ করেছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন ভূ রাজনীতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।